হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আইজিসিএসসি বাংলা বাই রুদ্র স্যার। আজকের টপিকটা হচ্ছে আইজিসিএসসি বাংলা এক্সাম বাই পিয়ারসন, কোশ্চেন প্যাটার্ন অ্যান্ড রাইটিং আইডিয়ার উপরে। মে 2024 পেপারটা সলভ করতে করতে আমরা রুলসগুলো জানবো। তোমাদের এক্সামের পেপারটা অনেকটা এরকম থাকবে। এখানে কিছু ইনস্ট্রাকশন, ইনফরমেশন অ্যান্ড অ্যাডভাইস দেওয়া আছে। আমরা সরাসরি কোশ্চেনে চলে যাই। এখানে একটি ইনস্ট্রাকশন দেওয়া আছে, বলা হয়েছে কোনো কোনো ক্ষেত্রে বক্স দেওয়া থাকবে, তোমাদের বক্সে ক্রস দিতে হবে। যদি বক্সে ভুল ক্রস দাও তবে এক দাগে কেটে সঠিক বক্সে ক্রস দিবে। ওকে, 1 নাম্বার কোশ্চেনে একটি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, সেখানে আমাদের শব্দের পরিবর্তে অ্যালফাবেট বসাতে হবে। প্রথমে আমরা টেক্সট বা গল্পটি পড়ব, তারপর অ্যান্সারে যাব। সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার সম্পর্কে নিচের লেখাটি পড়ো এবং শব্দ তালিকা থেকে প্রতিটি বক্সে সঠিক শব্দের অক্ষরটি বসাও। সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার। আমরা নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করি, এগুলো আজকাল সবার কাছেই পরিচিত। প্রতিদিন সকালে চা না খেলে যেমন একটি অপূর্ণতা রয়ে যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার না করলে তেমনই একটি অনুভূতি হয়। আমরা নানা কারণে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করি, যদিও অনেক সময় এর ব্যবহার খুব সুখকর নয়। এখানে এত মানুষ, এত চিন্তা ভাবনা, এত মত, এত পথ, কেউ খবর নিয়ে, কেউ ভ্রমণ নিয়ে, আবার কেউ সমসাময়িক বিষয় নিয়ে লেখে। কেউ শুধু নিজের ছবি শেয়ার করে আনন্দ পায় এবং কেউ শুধুমাত্র বিনোদন লেখা দিতেই পছন্দ করে। কেউ আবার কিছু না করেই নিষ্ক্রিয় থাকে এবং কেউ ভালো গল্প লেখে পাঠকদের আনন্দ দেয়। যদিও এর মাধ্যমে অনেক পুরনো বন্ধুদের খুঁজে পাওয়া যায়, তাদের সাথে কথা বলা যায়, কিন্তু এতে অনেক সময় নষ্ট হয়। স্কুল কলেজ পড়ুয়া ছেলে মেয়েদের লেখাপড়ায় অনেক ক্ষতি হয়। আমাদের সতর্ক থাকতে হবে যে ভুয়া খবরের মাধ্যমে আমরা যেন প্রতারিত না হই। এখন আমরা অ্যান্সারে চলে যাই। এখানে একটি বক্সে 13টি ক্লু দেওয়া আছে। এখান থেকে 6টি সঠিক শব্দ বক্সে বসবে। প্রথমটি উদাহরণ হিসেবে দেওয়া আছে, এটি পরীক্ষাতেও থাকবে। এইবার বক্সে আমরা ক্লুগুলো দেখব। এ নাম্বার ব্যয়বহুল, বি নাম্বার প্রতিদিন, সি নাম্বার ভিডিও, ডি নাম্বার কষ্ট, ই নাম্বার হাসাহাসি করে, এফ নাম্বার নিজস্ব ছবি, জি নাম্বার অনুপ্রাণিত, এইচ নাম্বার ধোঁকা, আই নাম্বার আনন্দ, জে নাম্বার সাহস, কে নাম্বার কথা বলে, এল নাম্বার অমনোযোগী, এম নাম্বার স্বাভাবিক। এ নাম্বার কোশ্চেন, সামাজিক যোগাযোগের চর্চা এখন ড্যাশ হয়ে গেছে, অ্যান্সার হচ্ছে এম স্বাভাবিক। বি নাম্বার, মানুষ এখানে ড্যাশ শেয়ার করে, অ্যান্সার হচ্ছে এফ নিজস্ব ছবি। সি নাম্বার কোশ্চেন, মানুষ এখানে অন্যের লেখা পড়ে ড্যাশ পায়, অ্যান্সার হচ্ছে আই আনন্দ। ডি নাম্বার, মানুষ বন্ধুদের সাথে ড্যাশ, অ্যান্সার কে কথা বলে। ই নাম্বার, ছাত্রছাত্রীরা লেখাপড়ায় ড্যাশ হয়, অ্যান্সার হচ্ছে এল অমনোযোগী। এফ নাম্বার, অন্যকে মিথ্যা খবর দিয়ে ড্যাশ দেয়, অ্যান্সার হচ্ছে এইচ ধোঁকা। এখন আমরা 2 নাম্বার কোশ্চেনে চলে যাব। 2 নাম্বার কোশ্চেন, অনলাইনে পোশাক ক্রয় সম্পর্কে নিচের দেওয়া 3 জন কলেজ ছাত্রছাত্রীর মতামত পড়ো এবং বক্সে ক্রস চিহ্ন দিয়ে সঠিক নামগুলোর সঙ্গে বাক্য মেলাও। কোনো কোনো ক্ষেত্রে বাক্যের সঙ্গে মিল নাও থাকতে পারে। এখানে 3 জন ছাত্রছাত্রীর অনলাইনে পোশাক কেনাকাটার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন বা একই রকম মতামত দেওয়া থাকবে। আমরা টেক্সট 3টি পড়ব, তারপর অ্যান্সারে যাব। আমরা প্রথম টেক্সটটি পড়ি। প্রথম টেক্সটটি মাহির সম্পর্কে। মাহির, আমি অনলাইনে কাপড় কিনি, এতে সময় বাঁচে, আবার পছন্দ মতো পোশাকও পাওয়া যায়। তবে অনলাইনে পোশাক কেনাকাটার সময় কয়েকটি বিষয় খেয়াল রাখা উচিত। পরিচিত ব্র্যান্ড মানেই ভালো পোশাক তা কিন্তু নয়। তাই এমন কোনো ব্র্যান্ডের পোশাক নিন যাদের পোশাক আপনি দীর্ঘদিন পরেছেন। আপনার শরীরে ভালো মানায় যে পোশাক, তা বেছে নিতে পারেন অনলাইন থেকে। কমলা, আমি মনে করি কোন উপকরণ দিয়ে পোশাকটি তৈরি করা হয়েছে এবং সেটি আপনার গায়ে মানাবে কিনা সেটি জেনে তারপর পোশাকটি নির্বাচন করুন। অনেক সময় ই-কমার্স ওয়েবসাইটে খুঁজতে খুঁজতে কোনো একটা পোশাক চোখে আটকে যায়। পোশাকটির দাম নাগালের মধ্যে মনে হলে অনেকে সঙ্গে সঙ্গে অর্ডার করে ফেলেন। এটা ঠিক নয়। অনলাইনে পোশাক কেনার আগে অবশ্যই গ্রাহকের মতামত দেখে নিন। টমাস, আমরা অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে কাপড়-চোপড় কিনি, তবে কেনার আগে ক্রয়কৃত দ্রব্য পরিবর্তন ও ফেরত দেওয়ার নিয়ম দেখে নিন।
কেননা আপনি একটি পোশাক কেনার পর দেখলেন তা গায়ে লাগছে না, আর সেটা যদি আপনি বদলে নিতে না পারেন তাহলে টাকাটাই নষ্ট। তাই পোশাক কেনার আগে সাইজের তালিকা দেখে নিন। এখন প্রশ্নে চলে যাই। এর মধ্যে 7টি প্রশ্ন ও পাশাপাশি 3টি নাম আছে। প্রশ্নের বাক্যটি যার সাথে মিলে যাবে তার নামের নিচে বক্সে ক্রস দিব। প্রথমটি উদাহরণ আকারে দেওয়া আছে। একটা জিনিস মনে রাখতে হবে, এর অ্যান্সার টোটাল 8টি হবে, মানে ক্রস উদাহরণ বাদে 8টির কমও হবে না, বেশিও হবে না। নাম্বার কোশ্চেন, ব্র্যান্ডের পোশাক সবসময় ভালো হয় না। এটার অ্যান্সার হবে মাহির। আমরা একটু গল্পের দিকে যাই। গল্পের মধ্যে মাহির 3 নাম্বার লাইনে বলেছে পরিচিত ব্র্যান্ড মানেই অনেক ভালো পোশাক, তা কিন্তু নয়। এবার আমরা বি নাম্বার কোশ্চেনে যাব। বি নাম্বার কোশ্চেনে বলা হয়েছে গায়ের সাথে মিল করে পোশাক কিনুন। কমলা বলেছে, আমরা স্টোরিতে দেখি কমলা 2 নাম্বার লাইনে এই কথাটি উল্লেখ করেছে। এবার সি নাম্বার কোশ্চেনে যাই। সি নাম্বার কোশ্চেন, আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে যা বলেছে টমাস। আমরা টমাসের গল্পটি পড়লে দেখব এখানে আর্থিক ক্ষতির কথা বলা হয়েছে। আমরা তারপরের কোশ্চেনে যাই। ডি নাম্বার কোশ্চেনে বলা হয়েছে যে পোশাকে আপনি অভ্যস্ত সে পোশাক পরুন। এটি বলেছে মাহির। আমরা আবার স্টোরির দিকে যাই। মাহির এই কথাটি উল্লেখ করেছে তার গল্পের মধ্যে। আমরা চলে যাব তার পরবর্তী কোশ্চেনে। ই নাম্বার কোশ্চেন, অনেকে অনলাইনে দ্রুত অর্ডার করেন, যা কমলা বলেছে। আমরা স্টোরিতে যাব। স্টোরিতে কমলা উল্লেখ করেছে। এইবার এফ নাম্বার কোশ্চেনে যাই। এফ নাম্বার কোশ্চেনে বলা হয়েছে বিক্রিত মাল ফেরত দেওয়ার নিয়ম দেখা জরুরি, যা টমাস বলেছে। আমরা টমাসের গল্পটি পড়লে বিক্রিত মাল ফেরত দেওয়ার কথা জানতে পারবো। পরবর্তীতে লাস্ট জি নাম্বার কোশ্চেন, সাইজের তালিকা ও গ্রাহকের অভিমত দেখুন। এটা দুইজনই বলেছে। আমরা 2টি স্টোরি পড়লে লাস্ট লাইনে দেখতে পাবো যে অনলাইনের পোশাক কেনার আগে অবশ্যই গ্রাহকের মতামত দেখে নিন, এবং টমাসের শেষের লাইনটিও দেখব। এভাবে আমাদের 8টি অ্যান্সার হয়ে যাবে। চলে যাব আমরা পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন 3 নাম্বার হচ্ছে একটি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, যার কোনো ক্লু দেওয়া থাকবে না। আমরা গল্পটি পড়ব, গল্পটি পড়ে তার উপর ভিত্তি করে আমরা খালি ঘর পূরণ করব। বিশ্ব ভ্রমণে বাংলাদেশি তরুণী সম্পর্কে নিচের লেখাটি পড়ো, বাংলায় নম্বর অথবা শব্দমালা দিয়ে নোটগুলো পূরণ করো। বিশ্ব ভ্রমণে বাংলাদেশি তরুণী। কাজী আসমা আজমেরি, বয়স 20 বছর। সে বাংলাদেশি পাসপোর্টে বিশ্ব ভ্রমণ করে সবাইকে চমকে দিয়েছে। সে 2007 সালে প্রথম থাইল্যান্ডে যায়। দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটিতে সে একাই গিয়েছিল। সে 2009 সালে আবারও দেশের বাইরে যায়। তখন তার গন্তব্য ছিল হিমালয় কন্যা নেপাল। সেই থেকে তাকে ভ্রমণের নেশায় পেয়ে বসে। সে বলেছে, ছোটবেলা থেকেই আমি খুব চঞ্চল ছিলাম, ঘুরে বেড়ানোর ইচ্ছা ছিল প্রবল। সেই আকাঙ্ক্ষা থেকেই বিশ্ব ঘুরে দেখার ইচ্ছা জাগে। প্রথমে থাইল্যান্ডের সেই নীল সমুদ্র দেখার পর মনে হয়েছিল ভ্রমণের যত টাকা খরচ হয়েছে এই সমুদ্র দেখার পর সে টাকা উঠে গেছে। এই দৃশ্য দেখার পর পুরো পৃথিবীর সৌন্দর্য আমাকে টানতে থাকে। তখন থেকে নানা দেশে ভ্রমণের ফলে আমার বুকটা আনন্দে ও গর্বে ভরে উঠেছে। সে পড়াশোনার পাশাপাশি চাকরি করত, বেতনের টাকা এবং প্রতি মাসের হাত খরচ দিয়েই সে ভ্রমণ করত। সে বলে, আমি বিশ্বাস করি ভ্রমণের মাধ্যমে আমার চিন্তাশক্তি ও জ্ঞানের বিকাশ ঘটেছে এবং জানতে পেরেছি বিভিন্ন দেশের নিয়ম কানুন, নীতি নৈতিকতা, কৃষ্টি ও খাবারের ধরন। সর্বোপরি যারা ভ্রমণ করে তারা উদার মনের হয়, আর যারা হতাশায় ভোগে ভ্রমণ তাদেরকে মুক্তি দিতে পারে বলে মনে করে। আমরা এখন এটার প্রশ্নে চলে যাই। এখানে টোটাল 8টি প্রশ্ন আছে, সর্বমোট উত্তর হবে 12টি। আমরা সরাসরি উত্তরের দিকে চলে যাই। প্রথমটি উদাহরণ, কাজী আসমা আজমেরি, বাংলাদেশি নাগরিক। এটি প্রশ্নে দেওয়া থাকবে। আমরা চলে যাব এ নাম্বার কোশ্চেনে। কাজী আসমার প্রথম ভ্রমণকাল 2007। গল্পটিতে দেখি 2 নাম্বার লাইনে অ্যান্সারটি দেওয়া আছে। বি নাম্বার কোশ্চেনে চলে যাই। বি নাম্বার কোশ্চেন, তার দ্বিতীয় গন্তব্য হিমালয় কন্যা নেপাল। গল্পে দেখি এটি 3 নাম্বার লাইনে দেওয়া আছে। এবার সি নাম্বার কোশ্চেনে চলে যাই। তার বাল্যবেলার স্বভাব খুব দুরন্ত অথবা চঞ্চল। এটা আমরা 2 নাম্বার প্যারার প্রথম লাইনে পাবো। এবার ডি নাম্বার কোশ্চেনে চলে যাই।
ডি নাম্বার কোশ্চেন, যে দৃশ্য তাকে আকৃষ্ট করে, থাইল্যান্ডের নীল সমুদ্র। দেখি এটি গল্পে কোথায় আছে। এটি 2 নাম্বার প্যারার 2 নাম্বার লাইনে আছে। চলে যাই ই নাম্বার কোশ্চেনে। তার ভ্রমণের অনুভূতি, আনন্দ আর গর্ববোধ। 2টা উত্তর। আমরা চলে যাই গল্পের মধ্যে। এখানে আমরা দেখতে পাবো যে 2 নাম্বার প্যারার লাস্টের লাইনে বুকটা আনন্দে ও গর্বে ভরে উঠেছে। এফ নাম্বার কোশ্চেন, ভ্রমণের ব্যয়ের উৎস, বেতনের টাকা আর প্রতি মাসের হাত খরচের টাকা। এটিও 2টা উত্তর। 3 নাম্বার প্যারার প্রথম লাইনেই আছে। জি নাম্বার, ভ্রমণের মাধ্যমে তার অর্জন। এইটা 3 নাম্বার প্যারার 2 নাম্বার লাইনে আছে। চলে যাব সর্বশেষ প্রশ্নে। সর্বশেষ, ভ্রমণের উপকারিতা, উদার হওয়া ও হতাশা। এইটা একদম শেষের লাইনে আছে। আমরা এভাবে টোটাল 12টা কোশ্চেনের উত্তর দেব। চলে যাব 4 নাম্বার কোশ্চেনে। আমরা গল্পটি পড়ব। নিচে দেওয়া লাইব্রেরি বিষয়ে লেখাটির অংশবিশেষ পড়ো। লাইব্রেরি। আমার প্রিয় শখ হচ্ছে বই পড়া এবং প্রিয় জায়গা হলো লাইব্রেরি। আমাকে সপ্তাহে অন্তত একবার লাইব্রেরিতে যেতে হয়। বই না পড়ে জ্ঞানার্জন লাভ করা অসম্ভব। তাই সরকারি গ্রন্থাগারগুলি ব্যক্তির আগ্রহ অনুযায়ী বিভিন্ন বিষয়ে জ্ঞান লাভে সাহায্য করে এবং যারা বই কিনতে পারে না তারা সেখান থেকে বিনামূল্যে বই ধার করে পড়ে। আর তাই প্রতিটি শহরের কেন্দ্রস্থলে গড়ে উঠেছে এসব লাইব্রেরি। ব্যক্তিগত লাইব্রেরিগুলো ব্যক্তির নিজস্ব আগ্রহে গড়ে ওঠে। এখানে ব্যক্তি নিজেই স্বেচ্ছাচারী সম্রাট। তাই ব্যক্তি নিজ খেয়ালেই গড়ে তুলেছে তার কল্পনার তাজমহল। তিনি এখানে স্বাধীন ও স্বতন্ত্র। লাইব্রেরি জাতীয় বৈশিষ্ট্যের রক্ষক নয়, বরং ব্যক্তিগত বৈশিষ্ট্যের বিকাশক। তার মতে একজন ভালো লেখক বিশেষ কোনো সম্প্রদায়ের লোক নন, বরং তিনি সকল সম্প্রদায়ের আত্মীয়। তাই লাইব্রেরির বই নির্বাচনের সময় সংকীর্ণ মন মানসিকতা না থাকাই ভালো। দুর্ভাগ্যবশত সবাই আমার মতো করে পড়তে পছন্দ করে না। তাই প্রায়শই দেখা যায় পারিবারিক লাইব্রেরিতে থাকা সারি সারি দামি বই, যা কখনো পড়া হয় না, বরং ঘরের সাজসজ্জা হিসাবেই এইসব ব্যবহৃত হয়ে থাকে। লাইব্রেরির মাধ্যমে আমাদের পরবর্তী প্রজন্মদের যথেষ্ট উপকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই লাইব্রেরির কারণেই তারা পরিণত বয়সে শিক্ষিত হয়ে উঠবে। আর এমনটি আশা করা যায় শুধু একটি ভীতিহীন কল্পনা নয়। কেননা বিখ্যাত কবি সাহিত্যিকদের জীবনী আলোচনা করলে দেখা যায় যে ছোটবেলায় তারা বাবা মা ও দাদা দাদির কাছ থেকে বা পারিবারিক গ্রন্থাগার থেকে সাহিত্য সাধনার প্রেরণা লাভ করেছেন। গল্পটিতে যে সব তথ্য রয়েছে তা ব্যবহার করে বাংলায় প্রশ্নগুলোর উত্তর দাও। তোমার উত্তর সম্পূর্ণ বাক্যে লেখার প্রয়োজন নেই। এইবার প্রশ্নে চলে যাব। প্রথম প্রশ্ন, কিভাবে বোঝা যায় যে লেখক লাইব্রেরি পছন্দ করেন? 2টি বিষয় লেখো। এটি প্রথম প্যারার মধ্যে প্রথম লাইনে এবং দ্বিতীয় লাইনের মধ্যে আছে। 2 নম্বর প্রশ্ন, সরকারি লাইব্রেরিগুলো গুরুত্বপূর্ণ কেন? 2টি বিষয় লিখো। প্রথম প্যারার শেষের দিকে আমরা এর উত্তর পাব। চলে যাই 3 নম্বর প্রশ্নে। ব্যক্তিগত লাইব্রেরি সম্পর্কে লেখকের মন্তব্যটি কেমন? 2টি বিষয় লেখো। এটি দ্বিতীয় প্যারার প্রথম লাইনে দেওয়া আছে। 4 নম্বর প্রশ্ন, বই নির্বাচনের বিষয়ে লেখক কি পরামর্শ দিয়েছেন? 2টি বিষয় লিখো। সংকীর্ণ মানসিকতা না রাখা, অসাম্প্রদায়িক বই নির্বাচন করা। গল্পে খুঁজে বের করি। এটি 2 নাম্বার প্যারার শেষের লাইনে দেওয়া আছে। 5 নাম্বার প্রশ্নে চলে যাই। লেখক কিভাবে অন্য লেখকদের সাথে তার বই প্রেমের তুলনা করেছেন? একটি বিষয় লেখো। দেখব গল্পে কোথায় আছে। 3 নাম্বার প্যারায় এর উত্তর দেওয়া আছে। চলে যাব পরবর্তী প্রশ্নে। সর্বশেষ প্রশ্ন, লেখাটিতে দাদা দাদির কথা উল্লেখ করা হয়েছে কেন? একটি বিষয় লেখো। গল্পে চলে যাই। সর্বশেষ প্যারার সর্বশেষ লাইনে এর উত্তর দেওয়া আছে। চলে যাব পরবর্তী প্রশ্নে। 4B হচ্ছে মতামত। নিচে দেওয়া লাইব্রেরি লেখাটির বিষয়ে 2 বন্ধুর আলোচনাটি পড়ে বাংলায় প্রশ্নগুলোর উত্তর দাও। 2 জন বন্ধু লাইব্রেরি লেখাটি নিয়ে আলোচনা করছে। শাওন: আমি বই পড়তে পছন্দ করি, কেননা আমি জানি বই হলো জ্ঞানের বাহক। তবে আজকাল ইন্টারনেট ছাড়া জ্ঞান ও বুদ্ধির বিকাশ অসম্ভব। সত্যিকারের শিক্ষিত হতে হলে প্রয়োজন মনের প্রশস্ততা ও জ্ঞানের প্রসার। আর এক্ষেত্রে ইন্টারনেট হচ্ছে একটি জাতির অগ্রগতি ও সাফল্যের মাধ্যম। তাই সবাইকে এখন থেকে ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত থাকতে হবে।
জ্ঞান ও চিন্তাশক্তির প্রসারের জন্য আজকাল ওয়েবসাইটগুলোতে আমাদের প্রবেশাধিকার থাকতে হবে। আর আমি এটাও মনে করি যে লাইব্রেরি মানুষের জ্ঞানার্জনের আকাঙ্ক্ষা থেকে তৈরি করা হয়েছিল। তবে গ্রাম বা প্রত্যন্ত অঞ্চলে বসবাস করলে এই ইচ্ছাটি সহজে পূরণ করা সম্ভব হয় না। এখন নতুন ধরনের লাইব্রেরি হচ্ছে যা বিনামূল্যে অনলাইন এবং উন্মুক্তভাবে সবার জন্য উপযোগী। অনলাইনে শিক্ষা লাভের জন্য, শিক্ষা ভান্ডার তৈরি করার জন্য ইন্টারনেটের গ্রাহকারীরাও অনুদানের হাত প্রসারিত করতে পারে। ইন্টারনেটের মাধ্যমে দরিদ্র লোকেরাই সবচেয়ে বেশি উপকৃত হচ্ছে, কারণ তারা ধনীদের সাথে সমান সুযোগ সুবিধা লাভ করছে। ফাইজা: আমি এ ব্যাপারে তোমার সাথে কিছুটা একমত। তবে আমি মনে করি লাইব্রেরি প্রতিষ্ঠা করার চেয়ে আরও বেশি জরুরি হলো সমাজ থেকে ক্ষুধা ও দারিদ্রতা দূর করা। এখনো টাকার অভাবে গ্রামগঞ্জে অনেক দরিদ্র ছেলেমেয়েরা স্কুলের লেখাপড়া থেকে বঞ্চিত হচ্ছে। তারা ভালোভাবে জীবনযাপন করতে পারছে না। তাই আমাদের অগ্রাধিকারের ভিত্তিতে তাদের জীবনমান উন্নয়নে এগিয়ে আসতে হবে। তাদের মধ্যে লাইব্রেরি ও বই পড়া বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে। সামাজিক ভারসাম্য রক্ষায় আমাদেরকে সময় উপযোগী পদক্ষেপ গ্রহণ করতে হবে। আর অভিভাবকদের সহযোগিতায় ঝরে পড়া ছেলে মেয়েদের স্কুলে পাঠানোর উদ্যোগ নিতে হবে। আমি আরও মনে করি যে স্কুল এবং কলেজগুলো অভিভাবকদের উপস্থিতিতে এই বিষয়ে বিভিন্ন পরামর্শ ও মত বিনিময় সভার আয়োজন করতে পারে। নিচের বিষয়গুলোর উপর প্রথম বন্ধুর মন্তব্য সংক্ষেপে লেখো। জাতির উন্নতি ও সফলতার চাবিকাঠি। ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে একটি জাতি উন্নতি, অগ্রগতি ও সফলতা লাভ করতে পারে। গল্পে দেখি। প্রথম প্যারার 3 নাম্বার লাইনে এটি পেয়ে যাব। পরবর্তী প্রশ্নের উত্তরে যাই। আধুনিক লাইব্রেরির ধরন। ঘরে বসে বিনামূল্যে অনলাইনে বই পড়ার সুযোগ পাওয়া যায়, যা উন্মুক্তভাবে সবার জন্য উপযোগী। এটি শেষের 4 নাম্বার লাইনে আছে। 2 নাম্বার প্রশ্ন। সমাজের একটি বাস্তব সমস্যা। এটি 2 নাম্বার প্যারার 3 নাম্বার লাইনে। সমস্যার সমাধানের উপায়। লাইব্রেরি ও বই পড়ার বিষয়ে সচেতন করা। দেখবো এটা গল্পে কোথায় আছে। দ্বিতীয় প্যারার 5 নাম্বার লাইনে এটি পেয়ে যাব। এভাবে আমরা 4টি প্রশ্নের উত্তর দিব। প্রশ্ন এবং এটাতে টোটাল 14 মার্ক।